হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা একটা ইম্পর্ট্যান্ট কেস ল নিয়ে ডিসকাস করব, যেখানে আমরা দেখব কনসিডারেশন অফ রিপোর্টস আন্ডার সেকশন 173(2) সিআরপিসি অ্যান্ড 173(8) সিআরপিসি এবং কগনিজেন্স বাই লার্নেড ম্যাজিস্ট্রেট। অর্থাৎ ইনভেস্টিগেশন করার পর পুলিশ প্রথমে যে রিপোর্ট ফাইল করে সেটা সেকশন 173 সাবসেকশন 2 সিআরপিসিতে, এবং পরে ফার্দার ইনভেস্টিগেশন করার পর যে রিপোর্ট ফাইল করে সেটি ফাইল করে আন্ডার সেকশন 173 সাবসেকশন 8 সিআরপিসিতে। তো এই দুটো রিপোর্টের উপরে ভিত্তি করে একজন ম্যাজিস্ট্রেট কিভাবে অফেন্সের কগনিজেন্স নেবেন সেই বিষয়টি এই পার্টিকুলার জাজমেন্টে খুব সুন্দরভাবে ডিসকাস করা আছে। কেসটার নাম লাকোজ জাচারিয়া এলিয়াস জ্যাক নিদামচারিয়া অ্যান্ড আদার্স ভার্সেস জোসেফ অ্যান্ড আদার্স। এটি ডিসাইড হয় ফেব্রুয়ারি 18, 2022-তে। ফ্যাক্টস ইন এ নাটসেল। প্রথমে আমরা ঘটনাক্রমটা একবার দেখব। 1 নম্বর দেখো, অ্যান এফআইআর ওয়াজ রেজিস্টার্ড অ্যান্ড ইনভেস্টিগেশন কমেন্সড এগেনস্ট দ্য অ্যাকিউজড। একটা এফআইআর হয় এবং অ্যাকিউজডের বিরুদ্ধে ইনভেস্টিগেশন স্টার্ট হয়। 2, চার্জশিট ওয়াজ ফাইল্ড আফটার ইনভেস্টিগেশন আন্ডার সেকশন 173 সাবসেকশন 2 সিআরপিসি এগেনস্ট দ্য অ্যাকিউজড। তো ইনভেস্টিগেশনের পরে অ্যাকিউজডের বিরুদ্ধেই চার্জশিট ফাইল হয়েছে। নাম্বার 3, অ্যাকিউজড অ্যাপ্রোচড দ্য সুপিরিয়র অফিসার অ্যান্ড প্রেড ফর ফার্দার ইনভেস্টিগেশন ক্লেমিং হি ওয়াজ ফলসলি ইমপ্লিকেটেড ইন দিস কেস। এখন অ্যাকিউজড সুপিরিয়র অফিসারের কাছে গিয়ে বলছে যে স্যার, আমাকে তো এই কেসে ফলসলি যুক্ত করা হয়েছে, আমি তো এই কেসে জড়িত নই, তো আপনাদের কাছে আমি ফার্দার ইনভেস্টিগেশনে প্রেয়ার করছি। এটা সুপিরিয়র অফিসারের কাছে করা যায় সিআরপিসির আন্ডারে। তো লার্নেড ম্যাজিস্ট্রেট কোর্টে তারপরে কি সিনারিও হলো দেখো। পুলিশ ফার্দার ইনভেস্টিগেটেড দ্য কেস অ্যান্ড ফাইল্ড এ সাপ্লিমেন্টারি রিপোর্ট, দ্যাট ইজ ফাইনাল রিপোর্ট ইন ফেভার অফ অ্যাকিউজড দ্যাট নো অফেন্স ইজ মেড আউট এগেনস্ট হিম। তো অ্যাকিউজডের যে রিকোয়েস্টে সুপিরিয়র অফিসারের অর্ডারের আন্ডারে পরবর্তীকালে ফার্দার ইনভেস্টিগেশন হয়, এবং সেই ফার্দার ইনভেস্টিগেশনে পুলিশ আরেকটা রিপোর্ট ফাইল করে, যেটাকে আমরা জেনারেলি সাপ্লিমেন্টারি রিপোর্ট বলে থাকি। তো এক্ষেত্রে সাপ্লিমেন্টারি রিপোর্টটার নেচার হচ্ছে ফাইনাল রিপোর্ট। জেনারেলি ফাইনাল রিপোর্ট বলতে আমরা বুঝি যে অ্যাকিউজডের এগেনস্টে কোনো এভিডেন্স পাওয়া যায়নি, সেই জন্য পুলিশ ফাইনাল রিপোর্ট ফাইল করেছে। তো প্রথমে চার্জশিট ফাইল করলো, সেম অ্যাকিউজডের বিরুদ্ধে এভিডেন্স পাওয়া গেছিলো। যখন ফার্দার ইনভেস্টিগেশন করে আবার একটা রিপোর্ট ফাইল করলো, ওই সেম অ্যাকিউজের বিরুদ্ধে পুলিশ কোনো রকম এভিডেন্স পায়নি বলছে। এবারে লার্নেড ম্যাজিস্ট্রেট তোমার কি করলো না, দ্বিতীয় যে রিপোর্টটা ফাইল করেছে সেইটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, চার্জশিটটাকে অ্যাকসেপ্ট করেনি, ফাইনাল রিপোর্টকে অ্যাকসেপ্ট করেছে। তো সেই জন্য দেখো কি হয়েছে, কমপ্লেন্যান্ট চ্যালেঞ্জড ইট বাই ফাইলিং এ প্রোটেস্ট পিটিশন বিফোর দ্য লার্নেড ম্যাজিস্ট্রেট। প্রোটেস্ট পিটিশনের কনসেপ্টটা কিন্তু সিআরপিসির কোনো জায়গাতে বলা দেওয়ার নেই, এটা হচ্ছে একটা জাজমেন্ট ল। এবং প্রোটেস্ট পিটিশনে কি হয়, যখন অ্যাকিউজডের ফেভারে কোনো রিপোর্ট কোর্টে ফাইল হয়, পুলিশ ইনভেস্টিগেশন করার পরে যখন ফাইল করে, তখন এই যে ইনভেস্টিগেশন করার পর পুলিশ রিপোর্ট ফাইল করছে কোর্টে, এর একটা ইন্টিমেশন কমপ্লেন্যান্টকে বা যে ফার্স্ট ইনফরম্যান্ট তাকে দিতে হবে। তো তার বেসিসে ফার্স্ট ইনফরম্যান্ট কোর্টে আসবে, এসে সে কোর্টের কাছে প্রেয়ার করতে পারে যে পুলিশ ইনভেস্টিগেশন ঠিকঠাক করেনি, বা তার যে প্রেয়ারটা থাকবে, এই কনসেপ্টটাকে বলা হয় প্রোটেস্ট পিটিশন। তো এখানে যেহেতু ম্যাজিস্ট্রেট সেকেন্ড অর্থাৎ ফাইনাল রিপোর্টটাকে অ্যাকসেপ্ট করেছে, সেই জন্য যে কমপ্লেন্যান্ট সে একটা প্রোটেস্ট পিটিশন ফাইল করেছে ম্যাজিস্ট্রেটের কাছে। কিন্তু সমস্যা হয়েছে কি, ও ফাইল তো করেছে কিন্তু হিয়ারিংয়ের ডেটে প্রেজেন্ট ছিল না। সেই জন্য ম্যাজিস্ট্রেট কী করেছে, ম্যাজিস্ট্রেট ডিসমিসড ইট ডিউ টু নন প্রসিকিউশন। অর্থাৎ ও যেহেতু হিয়ারিংয়ের দিনে আসেনি, তো ম্যাজিস্ট্রেট ডিসমিস করেছে, যার প্রবলেম সেই হিয়ারিংয়ে দিয়ে হাজির নয়। তাহলে কোর্ট কী কনক্লুশন ড্র করবে, যে তাহলে নিশ্চয়ই সত্যি সত্যি হয়তো অ্যাকিউজড পার্সনকে ফলসলি ইমপ্লিকেট করেছে। পরে লার্নেড সেশন কোর্টে কী সিনারিও হয় আমরা দেখব। ম্যাজিস্ট্রেট ডিসমিসাল অর্ডার ওয়াজ চ্যালেঞ্জ বিফোর সেশন জাজ বাই ওয়ে অফ রিভিশন আন্ডার সেকশন 397 রিড উইথ 399 সিআরপিসি। আমরা জানি যে রিভিশন পাওয়ারে লোয়ার কোর্টের কোনো অর্ডারের লিগ্যালিটি বা ইলিগ্যালিটি, ইমপ্রপারিটি চ্যালেঞ্জ করা যায়। তো এখানে ম্যাজিস্ট্রেট যে ডিসমিসাল করে দিয়েছিল প্রোটেস্ট পিটিশনটাকে, সেটা কমপ্লেন্যান্ট সেশন কোর্টে চ্যালেঞ্জ করে। লার্নেড সেশন জাজ সেট অ্যাসাইড দ্য অর্ডার অফ লার্নেড ম্যাজিস্ট্রেট অ্যান্ড অর্ডার টু কনসিডার দ্য ম্যাটার অ্যাফ্রেশ রিলাইং অন কেস জোসেফ ভার্সেস অ্যান্টনি জোসেফ 2018 কেরালা হাইকোর্ট। লার্নেড সেশন জাজ কী করলো, ম্যাজিস্ট্রেটের ওই ডিসমিসাল অর্ডারটাকে বাতিল করে দিয়েছে, দিয়ে ম্যাজিস্ট্রেটকে ডাইরেকশন দিয়েছে যে আপনি ম্যাটারটাকে আরেকবার বিবেচনা করে দেখুন।
এবং সেশন জাজ এটা করার সময় কেরালা হাইকোর্টের একটা জাজমেন্টের ওপরে রিলাই করে অর্ডারটা পাস করে। এটা কেরালারই ম্যাটার। সেই জাজমেন্টটার নাম জোসেফ ভার্সেস অ্যান্টনি জোসেফ। এই কেসটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এই প্রেজেন্টেশনের শেষে গিয়ে দেখব। সিনারিও ইন দ্য অনারেবল হাইকোর্ট। কেরালা হাইকোর্টে এবার কী হলো, যেহেতু কমপ্লেনেন্টের ফেভারে অর্ডার পাস করেছে সেশন জাজ, অ্যাকিউজড অ্যাগ্রিভড। অ্যাকিউজড কী করেছে, অ্যাকিউজড চ্যালেঞ্জড দ্য অর্ডার অফ লার্নেড সেশন জাজ বিফোর অনারেবল হাইকোর্ট আন্ডার সেকশন 482 CRPC। রিভিশন তো একবারই ফাইল হবে, লোয়ার কোর্টে তো রিভিশন হয়ে গেছে। তো অ্যাকিউজড এবারে কী করেছে, সেশন জাজের অর্ডারটা 482 CRPCতে চ্যালেঞ্জ করেছে। অর্থাৎ এখানে 482তে আমরা চ্যালেঞ্জ করতে পারি যে অ্যাবিউজ অফ প্রসেস অফ ল বা তোমার কমপ্লিট জাস্টিসের জন্য হাইকোর্ট 482তে পাওয়ার এক্সারসাইজ করতে পারে। অনারেবল হাইকোর্ট ডিসমিসড দ্য পিটিশন অফ অ্যাকিউজড অ্যান্ড অ্যাপ্লাইড দ্য রেশিও ইন দ্য কেস বিনয় তেয়াগি ভার্সেস ইরশাদ আলী 2013 সুপ্রিম কোর্ট। তো হাইকোর্টও কিন্তু অ্যাকিউজডের পিটিশনটাকে ডিসমিস করে দেয়, এবং তার মানে যদি অ্যাকিউজডের পিটিশন ডিসমিস হয় তার মানে কার ফেভার অর্ডারটা কনফার্ম হলো, কমপ্লেনেন্টের ফেভারে। তার মানে ম্যাজিস্ট্রেটকে আবার পুনরায় রিপোর্টটাকে ভালো করে দেখে কগনিজেন্স নিতে হবে, কারণ ম্যাজিস্ট্রেট সেকেন্ড যেটা রিপোর্ট অর্থাৎ ফাইনাল রিপোর্ট ছিল তার বেসিসে অ্যাকিউজড পার্সনের ফেভারে ডিসিশন নিয়েছিল, কারণ উনি ফাইনাল রিপোর্টটাকে অ্যাকসেপ্ট করেছিলেন। প্রথমে যে চার্জশিট ফাইল হয়েছে ওটা কিন্তু অ্যাকসেপ্ট করেননি, কিন্তু অনারেবল হাইকোর্ট যখন এইটাকে ডিসাইড করেন তখন অনারেবল হাইকোর্টে বিনয় ত্যাগী ভার্সেস ইরশাদ আলী 2013 সুপ্রিম কোর্ট জাজমেন্টটাকে রিলাই আপন করেন। এখন মুশকিল হচ্ছে, কেরালা হাইকোর্ট যখন অ্যাকিউজডের পিটিশনটা ডিসমিস করেছে বিনয় ত্যাগী জাজমেন্টটাকে ফলো করে, আবার কেরালা হাইকোর্টের জাজমেন্টকেই ফলো করে তোমার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ উনিও রায় দিয়েছেন, যেটা একটু আগে আমরা দেখলাম, জোসেফ ভার্সেস অ্যান্টনি জোসেফ কেস। এখন মুশকিল হচ্ছে এই জোসেফ ভার্সেস অ্যান্টনি জোসেফ কেস এবং বিনয় তৈয়গী কেস, এই দুটো জাজমেন্টের মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে। সেটাকে রিজলভ করার জন্যে অ্যাকিউজড পার্সন সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। এখানে দেখো সিনারিও ইন দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। অ্যাকিউজড চ্যালেঞ্জড দ্য হাইকোর্টস অর্ডার ইন দ্য সুপ্রিম কোর্ট বাই ওয়ে অফ SLP আন্ডার আর্টিকেল 136 অফ দ্য কনস্টিটিউশন। অনারেবল সুপ্রিম কোর্ট যখন এই ম্যাটারটা ডিসাইড করেন তখন দুটো কেস লকে ডিসকাস করেন। নাম্বার 1 বিনয় ত্যাগী ভার্সেস ইরশাদ আলী, আর একটা ছিল বিনুভাই হরিভাই মালবিয়া ভার্সেস স্টেট অফ গুজরাট। এবং এই দুটো কেসের যে বিষয়বস্তুটা ছিল সেটা আমি এইখানে দেখিয়েছি। দেখো, সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট আফটার ইনভেস্টিগেশন হোয়েন রিপোর্ট আন্ডার সেকশন 173 subsection 2 CRPC is filed, then police on its own motion can proceed further investigation and file another supplementary report under 173(8) CRPC. তো এটা জানা কথা যে পুলিশ চাইলে ফার্দার ইনভেস্টিগেশন করতেই পারে। একবার পুলিশ রিপোর্ট ফাইল করে দেওয়ার পর ইনিশিয়ালি পুলিশ চাইলে ফার্দার ইনভেস্টিগেশন করতে পারে, এবং তারপরে ফার্দার ইনভেস্টিগেশন করার পরেও রিপোর্ট ফাইল করতে পারে। সেকেন্ড রিপোর্ট শ্যাল বি কনসিডার্ড অ্যাজ পার্ট অফ ইনিশিয়াল রিপোর্ট। এটা খুব ইম্পর্ট্যান্ট। একবার তো ইনিশিয়াল ইনভেস্টিগেশন করে রিপোর্ট ফাইল হলো, পুলিশ ফার্দার ইনভেস্টিগেশন করবে। ফার্দার ইনভেস্টিগেশন করার পরে যে রিপোর্ট ফাইল হবে সেটাকে প্রথম রিপোর্টের একটা পার্ট ধরে নিতে হবে, ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট নয়। ফার্স্ট রিপোর্টের একটা পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে সেকেন্ড সাপ্লিমেন্টারি রিপোর্টটা। Learned magistrate has to consider both these reports cumulatively and take a decision on cognizance. তার মানে সুপ্রিম কোর্ট বলছে যে প্রথম যে রিপোর্ট ফাইল হয়েছে এবং দ্বিতীয় যে রিপোর্ট ফাইল হবে, এই দুটো রিপোর্টকে লার্নেড ম্যাজিস্ট্রেটকে একসাথে পড়ার পর ডিসিশন নিতে হবে যে অ্যাকিউজডের বিরুদ্ধে কেস প্রাইমা ফেসি মেড আউট হচ্ছে কি হচ্ছে না, যাতে করে প্রসেস ইস্যু করা যায়। কিন্তু আমাদের এই কেসে সমস্যাটা হয়েছিল কি, ম্যাজিস্ট্রেট সেকেন্ড সাপ্লিমেন্টারি রিপোর্টটাকে অ্যাকসেপ্ট করেছে, অর্থাৎ ফাইনাল রিপোর্টটাকে, চার্জশিটকে অ্যাকসেপ্ট করেননি। এটা ছিল ওনার অর্ডারের মধ্যে ফ্ল। সুপ্রিম কোর্ট আরও কী বলেছে, ল্যান্ডেড ম্যাজিস্ট্রেট ক্যান নট অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যাক্ট অন এনি ওয়ান অফ দ্য সেড রিপোর্টস। বলছে ল্যান্ডেড ম্যাজিস্ট্রেট শুধুমাত্র যে কোনো একটা রিপোর্ট ডিসাইড করতে পারেন না, একটা রিপোর্টকে অ্যাকসেপ্ট করতে পারেন না। দ্য ডিসিশন অফ ল্যান্ডেড সেশন জাজ ইজ কারেক্ট বাট দ্য কেস ল অ্যাপ্লাইড ইজ নট গুড ল। এখানে সুপ্রিম কোর্ট বলছে যে সেশন জাজ যে অর্ডারটা পাস করেছে অর্ডারটার যুক্তিটা ঠিক আছে, অর্থাৎ উনি লার্নেড ম্যাজিস্ট্রেটের অর্ডারটাকে ক্যান্সেল করে বলেছিলেন ম্যাটারটাকে আবার অ্যাফ্রেশ হিয়ারিং করো, যুক্তি তো ঠিক আছে, অর্ডারও ঠিক আছে, কিন্তু উনি যে কেস ল অ্যাপ্লাই করেছিলেন সেই কেস লটা কিন্তু ঠিক নয়। তার কারণ
কেরালা হাইকোর্টের যে কেস ল সেটাতে কী ছিল দেখো, ইন জোসেফ ভার্সেস অ্যান্টনি জোসেফ ইট ওয়াজ হেল্ড দ্যাট অনলি অন ইনিশিয়াল রিপোর্ট ম্যাজিস্ট্রেট হ্যাজ টু অ্যাক্ট অ্যান্ড সাপ্লিমেন্টারি রিপোর্ট উইল বি অ্যাক্টেড আপন অ্যাট দ্য টাইম অফ ট্রায়াল। কেরালা হাইকোর্টের জাজমেন্টে বলা আছে শুধুমাত্র একটা রিপোর্টেই তোমাকে অ্যাক্ট আপন করতে হবে, সাপ্লিমেন্টারি রিপোর্টে তোমাকে অ্যাক্ট করার দরকার নেই। অর্থাৎ হয় তুমি প্রিভিয়াস রিপোর্টের উপর অ্যাক্ট আপন করবে, নাহলে সাবসিকুয়েন্ট রিপোর্টের উপর অ্যাক্ট আপন করবে। সো জোসেফ অ্যান্ড অ্যান্টনি জোসেফ কেস ইজ ওভার রুল বাই অনারেবল সুপ্রিম কোর্ট। সুতরাং অনারেবল সুপ্রিম কোর্ট জোসেফ ভার্সেস অ্যান্টনি জোসেফ কেসটাকে ওভাররুল করে দিল, কারণ ওখানে যে কোনো একটা রিপোর্টের উপর অ্যাক্ট আপন করার কথা বলেছে। সো landed magistrate is directed to consider both the reports conjointly and take a decision on cognizance. কিন্তু সুপ্রিম কোর্ট বললো যে অলরেডি তো বলেই দেওয়া হয়ে গেছে বিনয় তেওয়াগি কেসে এবং বিনুভাই হরিভাই মালবিয়া কেসে, যে দুটো রিপোর্টকে আপনাকে জয়েন্টলি পড়ে তার উপরে রিজেন্ট একটা ডিসিশন পাস করতে হবে, যে কোনো একটা রিপোর্টকে অ্যাকসেপ্ট করলে কিন্তু হবে না। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ।